ওকে, কার রেসিং এর ক্ষেত্রে যেরকম হয় এই ব্যাগে দেখুন সেরকম লেখা আছে মোটো স্পোর্টস। এইরকম একটা ব্যাগ আমাদের চ্যানেলে সাধারণত মোবাইল ল্যাপটপের আনবক্সিং হয়, এটা কি তবে ল্যাপটপের ব্যাগ? কিন্তু তাহলে এখানে বিএমডব্লিউ লোগো কেন, মোটো স্পোর্টস কেন? নাটক করে লাভ নেই, আমরা সরাসরি ব্যাগ খুলে ফেলি, সব রহস্যের সমাধান হয়ে যাবে। বক্সের মধ্যে থেকে গুপ্তধন বেরিয়ে গেছে। আচ্ছা, এটার আর কোনো কাজ নেই, এটা সাইডে রাখি। কিন্তু এই বক্সটাতে কি আছে? পরিষ্কার করে লেখা আছে iQOO, আর iQOO মানেই কোনো ফোনের ব্যাপার থাকবে। বক্সের উপর লেখা আছে মোটো স্পোর্টস প্রিমিয়াম পার্টনার, মানে মার্কেটিং একদম নেক্সট লেভেলে। বাই দ্য ওয়ে, এখানে বিএমডব্লিউ লেখা আছে, বিএমডব্লিউ লোগোটা সেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটাই দেখাতে ভুলে গেছি। তাহলে বক্সটা খুলে ফেলা যাক এবার। তো এটা হলো iQOO 11 এর বক্স, এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি। ও বড় করে 11 লেখা আছে, লেদার ফিনিশ আছে, সাদা রঙের একটা বক্স। টোটাল এফেক্টটা বিএমডব্লিউর এফেক্ট, অর্থাৎ iQOO 11 মোটোস্পোর্টস বিএমডব্লিউ তাদের প্রিমিয়াম পার্টনার, এই ব্যাপারটা বোঝানো হয়েছে। প্রিমিয়াম কথাটা আছে, বক্সটা দেখে প্রিমিয়াম লাগছে, কিন্তু বক্সটা খুললে প্রিমিয়াম লাগবে কি? বক্সটা খুলেই ফেলি, দেখি কি গুপ্তধন আছে। প্রিমিয়াম আনবক্সিং, দেখুন এখানে লেখা আছে iQOO 11 5G অ্যামাজন স্পেশালস লঞ্চিং অন 10/1/2023। যাক, আমাদের কাজ ব্যবসা বোঝা নয়, আমাদের কাজ আনবক্সিং করা, ফোনটা দেখা। তো ফোনটা আমরা দেখি, এখানে ও মাই গড, দুটো ফোন দেখা যাচ্ছে। দুটো কি আলাদা ফোন? কিন্তু iQOO 11 একটাই ফোন তো লঞ্চ হয়েছিল জানতাম। দেখি দুটো ফোন বার করে। ওকে, এই একটা হচ্ছে iQOO 11, আমরা এই সাইডে রাখলাম। এই দিকে আরেকটা iQOO 11 আছে, সেটাও বার করে ফেলি। তো এই আরেকটা iQOO 11 5G, এখানে দেখুন দুটো বক্সের মাঝখানে কিছু কার্ড রয়েছে। এই কার্ডগুলোতে কি রয়েছে সেটা বলবো, এবং সেটা দেখতে দেখতে বুঝবেন রিভিউ করাটা কত সহজ হয়ে গেছে। রিভিউ না হোক, অ্যাটলিস্ট আনবক্সিং করাটা কত সহজ হয়ে গেছে। একই সাথে দু হাত দিয়ে দুটো ফোন খোলা যায় কিনা দেখি। দুটো বক্স খুলে দিলাম। ওকে, দুটো ফোন আছে, ফোনগুলো আপাতত সাইডে থাক। আমরা তার আগে দেখে নিই যে বক্সের কন্টেন্ট কি আছে। বক্সটা বেশ বড়সড় আর মজবুত মনে হচ্ছে, নিশ্চয়ই অনেক জিনিসপত্র আছে। ডুয়াল আনবক্সিং একই সাথে একই টেবিলে, এরকম এর আগে কখনো করিনি, আপনারা দেখেছেন এরকম? তো দুটো ফোনের বক্সেই দেখা যাচ্ছে iQOOর একটা লোগো রয়েছে, মানে গাড়ির ছবি। মোটো স্পোর্টস iQOO বিএমডব্লিউর পার্টনারশিপ, এই ব্যাপারটা এখানে আরো একটা ছবি দিয়ে বোঝানো হচ্ছে। তো এগুলো আমাদের খুব একটা কাজে লাগবে না, এগুলো থাক। প্রচুর প্রচুর দিস্তা কাগজপত্র, মানে দামি ফোন চালাতে না জানলে সোজা কথা ম্যানুয়াল পরে শিখে নেবেন ফোন কি করে চালাতে হয়। ইয়ার কি হচ্ছে, আমরা সব প্রো লোকজন। তো আমরা দেখি বক্সে আর কি আছে। টিপিইউ কভার, বেশ ভালো কোয়ালিটির টিপিইউ কভার। একটা জিনিস দেখুন, টিপিইউ কভারে ক্যামেরা কাট আউট গুলো কত বড় বড়, মানে বোঝা যাচ্ছে ক্যামেরার সাইজ কি। মানে ফোনটার 1/3 শুধু ক্যামেরা কাট আউটেই ভরে গেছে। আচ্ছা, চার্জিং কেবল দুটো ফোনেই রয়েছে। চার্জিং কেবল ইউএসবি টাইপ এ টু টাইপ সি কেবল, এটাতে নতুনত্ব খুব একটা কিছু নেই, তবে কেবলটা খুব মোটা। এটা থেকে বোঝা যাচ্ছে যে চার্জিং এ একটা কিছু ব্যাপার থাকবে। চার্জার দুটো দেখুন, ওয়াও, সাইজ দেখুন, ওজন দেখুন, 120 ওয়াটের চার্জার। চার্জিং টেকনোলজি কোথায় গিয়ে পৌঁছচ্ছে। ব্যাটারি টেকনোলজি কিছু করতে পারুক না পারুক, ফোন কোম্পানিগুলো সেখানে হাত পা বাঁধা, কিন্তু তার জন্য তারা চার্জিং টেকনোলজিতে কিছু নতুন করে দেখাচ্ছে। 120 ওয়াটের এত বড় বড় চার্জার, আর তার সাথে সাথে iQOOর এই যে অরেঞ্জ কালারের ফিনিশ, তার জন্য চার্জারটাই দেখতে ভালো লাগছে। চার্জারের ওজন কত সেটা আমরা একবার দেখে নিই। এগুলো আপাতত সাইডে থাক। ওকে, চার্জারের ওজন আমরা একবার দেখে নিই কত। চার্জারের ওজন 209 গ্রাম, প্রায় 210 গ্রামের কাছাকাছি চার্জারের ওজন। OMG, আমরা এটা এক্সপেক্ট করিনি। আজকালকার দিনে এটাই হচ্ছে স্মার্টফোনের চার্জার, ফোনের থেকে বেশি ভারী হয়ে যাচ্ছে। ফোনটার ওজন কত সেটাও একবার দেখে নেওয়া যাক। ফোনের ওজনও 210 গ্রাম, মানে ফোনের ওজন 210 গ্রাম, তার পাশাপাশি চার্জারের ওজনও 210 গ্রাম। কি দিনকাল এসে গেল। ফোনটা দুটো ভেরিয়েন্টে ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে। একটা পিওর ব্ল্যাক, এলিগেন্ট লাগছে দেখতে, আর যথারীতি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা বাম্পের সাইজ কত। iQOOর ব্র্যান্ডিং রয়েছে, কিন্তু অন্য কালার যেটা, সেটা আমার খুবই পছন্দ হয়েছে। এই কালারটা, সাদা রঙের ভেরিয়েন্টটা দেখুন কি অসাধারণ দেখতে লাগছে। ফোনটার ব্যাক প্যানেলে যে লেদার ফিনিশটা আছে, যে টেক্সচারটা আছে, যে রাবার টাইপের একটা গ্রিপ আছে, হাতে ধরতে অসাধারণ লাগছে। মানে ব্যাক সাইডে শুধু যে বিএমডব্লিউর দুটো স্ট্রাইপ রয়েছে তাই নয়, ওভারঅল টোটাল লুক আর ফিনিশ সত্যি অসাধারণ। এবং চারদিকে যে ফ্রেমটা, সেটাও অবভিয়াসলি এত দামি ফোন, এত ফ্ল্যাগশিপ ফোন, বুঝতেই পাচ্ছেন সেটা মেটালেরই হবে, এখানে মেটালেরই আছে। আর ফ্রন্টে যে প্রোটেকশন রয়েছে সেটা কিন্তু গরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন রয়েছে, গরিলা গ্লাস 5 টাইপ নয়। তো সেক্ষেত্রে সবকিছু ফ্ল্যাগশিপ গ্রেডেরই দেওয়া হয়েছে। একটা জিনিস কিন্তু বলতেই হবে যে iQOO ইদানিং তাদের ফোনগুলোতে যা ডিজাইন করছে, iQOO 7 থেকে পরপর, সেগুলো মোটামুটি এই টাইপেরই ডিজাইন। দেখতে ভালোই লাগছে, তবে মনে হয় এবার একটু অন্যরকম ডিজাইন যদি iQOO নিয়ে আসে তাহলে আমাদের আরো বেশি ভালো লাগবে। তো আনবক্সিং শেষ, এবার আমরা দেখি এই কার্ডগুলো কি কাজে লাগবে। আমরা প্রথম কার্ডটা তুলে নিই। প্রথম কার্ডে লেখা আছে ইন্ডিয়াস ফার্স্ট 2K E6 অ্যামোলেড ডিসপ্লে, LTPO 144 হার্টজের রিফ্রেশ রেট, 1800 নিটস
লোকাল পিক ব্রাইটনেস। এবারের iQOO ফোনে আমার যে জিনিসটা সব থেকে বেশি আকর্ষণীয় লেগেছে, যে আপগ্রেডেশনটা আমার মনে হচ্ছে সত্যি আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে 2K ডিসপ্লে। ডিসপ্লেতে শুধু 2K নেই, তার সাথে 144 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে এবং LTPO 3.0 রয়েছে, যার ফলে আপনি যখন একটা ছবি দেখবেন 1 হার্টজে ডিসপ্লে রিফ্রেশ রেট চলবে। যখন আপনি কোনো মুভি দেখবেন বা যখন আপনি কোনো ইন্টারনেটে কিছু পড়বেন, তখন আপনার ডিসপ্লেটা 60 হার্টজে অটোমেটিক শিফট করে যাবে। আবার যখন আপনি মনে করুন স্ক্রল করছেন, তখন অটোমেটিক 144 হার্টজে চলে যাবে। অর্থাৎ ব্যাটারি বাঁচাবে, তার সাথে সাথে আপনাকে বেটার এক্সপিরিয়েন্স দেবে। আর এই বেটার এক্সপিরিয়েন্সের প্রসঙ্গে মনে পড়লো অন্যান্য কোম্পানি যেখানে তারা ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে E4 অ্যামোলেড ডিসপ্লে দিচ্ছে, iQOO কিন্তু সেই সব কিছু করেনি। তারা একেবারে সরাসরি E6 অ্যামোলেড ডিসপ্লে দিয়ে দিয়েছে। ডিসপ্লের কোয়ালিটি খুবই ভালো, একদম ক্রিস্পি ক্লিয়ার, খুব ভালো ছবি আসছে। চিন বেসেস খুব একটা নেই, মাঝখানে সেন্ট্রালি অ্যালাইন্ড পাঞ্চ হোল আছে। এছাড়া এখানে 1800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে। অনেক সময় এটা হয়, আমরা দেখি ভালো ডিসপ্লে কিন্তু তার পিক ব্রাইটনেসটা একটু কম থাকে, তো এখানে পিক ব্রাইটনেসও কিন্তু খুব ভালো দিয়েছে। ডিসপ্লে নিয়ে তো অনেক কথা হয়ে গেল, দেখি এবার পরের কার্ডে কি আছে। পরের কার্ডে রয়েছে 50% চার্জ ইন 8 মিনিটস, অর্থাৎ 120 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের যে রেজাল্ট, যে কামাল, সেটা আমরা দেখতে পাবো। এবং সেটা দেখতে পেলেও আমাদের ভয় লাগবে যে ফোনটা খারাপ হয়ে যাবে না তো। আসলে 120 হার্টজে দিয়েছে, তার সাথে সাথে iQOO প্রোটেকশনও দিয়েছে। তারা 6C ডুয়াল সেল টেকনোলজি এখানে ইউজ করেছে। তবে একটা জিনিস আমি দেখলাম, এটা চার্জ দিতে গিয়ে 18 মিনিটে ফুল চার্জ হচ্ছে। 120 ওয়াটের চার্জার, গতবারের থেকে চার্জিংয়ের স্পিড ভালো, কিন্তু তাতে চার্জ হতে 18 মিনিট লাগছে, যেখানে অন্য সবাই 10 মিনিটে চার্জ দিয়ে দেবে, এরকম টেকনোলজি আনার চেষ্টা করছে। আসলে iQOO যেটা করেছে, এবার এই ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে দিয়েছে। আগেরবার 4300-400 mAh এর মতো ছিল, এবার একেবারে 5000 করে দিয়েছে। এবং তার সাথে সাথে ফোনটার থিকনেসও বাড়ায়নি, ওজনও বাড়ায়নি। একই ওজন একই থিকনেসে ব্যাটারি ক্যাপাসিটি বাড়িয়ে দিয়েছে। iQOOর ইঞ্জিনিয়াররা সত্যি, তাদের জন্য একটা হ্যাটস অফ আমাদের তরফ থেকে। পরের কার্ড কি বলছে? মোস্ট অ্যাডভান্সড প্রসেসর, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2, একদম লেটেস্ট প্রসেসর। মানে ইন্ডিয়াতে এই প্রসেসরটা দিয়ে কোনো ফোন প্রথমবার আসলো। গ্লোবালি গত বছর ডিসেম্বর মাসেই লঞ্চ হয়েছিল এই প্রসেসরটা, তো 1 মাসের মধ্যে এই iQOO ফোনটা নিয়ে আসলো। এবং এই প্রসেসরটাকে কমপ্লিমেন্ট করার জন্য এখানে LPDDR5X র্যাম দেওয়া হয়েছে। আর সব থেকে একদম লেটেস্ট যে টেকনোলজিটা রমের ক্ষেত্রে UFS 4.0, সেটা এখানে ইউজ করা হয়েছে, যার ফলে সব দিক দিয়ে ফাস্ট। 5G ব্যান্ড নিয়ে আমাদের অনেকেরই প্রশ্ন থাকে, এখানে কিন্তু 7খানা 5G ব্যান্ড দেওয়া হয়েছে, তো সেখানেও কোনো সমস্যা নেই। আর একটা ফোন ফ্ল্যাগশিপ আমার তখনই লাগে, ইউজার এক্সপিরিয়েন্স আমার তখনই ভালো লাগে, যখন সেই ফোনটার হেপটিক ফিডব্যাক ভালো হয়। একটা ফ্ল্যাগশিপ ফোনের হেপটিক ফিডব্যাক জিনিসটা আলাদা লেভেলেরই হয়, তো এখানেও যখন গেম প্লে করছি হেপটিক ফিডব্যাক অসাধারণ। আর এই যে হার্ডওয়্যারের পাহাড়, মানে সব যেখানে যা হার্ডওয়্যার পেরেছে সেরা সব এনে বসিয়ে দিয়েছে এই জিনিসটাতে, তো সেই জিনিসটাকে চালানোর জন্য সফটওয়্যার যেটা আছে সেটাও কিন্তু বেশ ভালো আছে। FunTouchOS 13 অ্যান্ড্রয়েড 13-এর ওপর বেস করেই আছে, এবং প্রি ইনস্টলড অ্যাপ্লিকেশন আছে টুকটাক, কিন্তু সেগুলোর বেশিরভাগই হয় আনইনস্টল করা যাচ্ছে, নাহলে ডিসেবল করে দেওয়া যাচ্ছে, তো সেগুলোও কোনো ঝামেলা পাকাচ্ছে না। ইউজার এক্সপিরিয়েন্সও বেশ ভালো, এই ইউআইটা ব্যবহার করতে কোনো রকম অসুবিধা বোধ করিনি। টিচারও বেশ যথেষ্ট রয়েছে। এখন FunTouchOS আগের FunTouchOS নেই, অনেক ইমপ্রুভ করে গেছে। তবে হ্যাঁ, iQOOর এটা নিজস্ব অপারেটিং সিস্টেম থাকলে সেটা আরো ভালো লাগবে। তারা পরের কার্ডে বলছে প্রো লেভেল গেমিং। এই প্রো লেভেল গেমিং ব্যাপারটা কি? এমনিতে গেমিংয়ের সবসময় একটা বড় শত্রু হচ্ছে ফোন গরম হয়ে যাওয়া। আর এখানে এত পাওয়ারফুল প্রসেসর দেওয়া হয়েছে, এত পাওয়ারফুল চার্জার দেওয়া হয়েছে, তো ফোন যাতে গরম না হয়ে যায় তার জন্য এখানে 4013 মিলিমিটার স্কোয়ার ভেপার কুলিং টেকনোলজি ইউজ করা হয়েছে, ভেপার কুলিং চেম্বার দেওয়া হয়েছে। আমরা ফোন গরম হচ্ছে কিনা গেম টেম খেলে দেখলাম, খুব একটা গরম কিছু হচ্ছে না, এবং সিপিইউ থ্রটলিং টেস্ট করেও দেখলাম 80%-এর মতো রেজাল্ট খুব একটা খারাপ নয়। আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর নিয়ে কি বলবো, একদম সুপার ফাস্ট। এখনকার দিনে অ্যান্ড্রয়েডের জগতে একদম লেটেস্ট আর সব থেকে পাওয়ারফুল প্রসেসর, সত্যি একদম পাওয়ার ডেলিভার করেছে। খুব ভালোভাবে আমরা গেম খেলতে পেরেছি। BGM এর ক্ষেত্রে আমরা HDR এক্সট্রিমে গেম প্লে করতে পারছি, স্মুথ এক্সট্রিমে গেম প্লে করতে পারছি, এবং সত্যি গেম প্লের এক্সপিরিয়েন্সও খুব ভালো। গেমিংয়ের ক্ষেত্রে আরেকটা স্পেশাল জিনিস রয়েছে 6 মোশন কন্ট্রোল, যেটা কিন্তু অন্য কোনো ফোনে নেই। মানে আপনি যখন BGMI বা COD খেলছেন, সেই সময় আপনি একটু সরে গিয়ে হেলে গিয়ে উঁকি মেরে দেখতে পারবেন আপনার এনিমি কোথায় আছে। সব সময়ের জন্য এটা একটা আলাদা অ্যাডভান্টেজ থাকবে। এছাড়া রয়েছে ইন ডিসপ্লে ডুয়াল মনস্টার টাচ। আর এই গেমিং ব্যাপারটা আরো ভালো করার জন্য না, তারা একটা ডেডিকেটেড চিপ দিয়ে দিয়েছে। সেই চিপটার নাম V2 চিপ, মোস্ট পাওয়ারফুল গ্রাফিক চিপ। তো এই গ্রাফিক চিপটা গেমিংয়ের ক্ষেত্রে যেরকম কাজে লাগছে, যতটা সুবিধা দিচ্ছে, তার পাশাপাশি এটা
ফটোগ্রাফির ক্ষেত্রেও অনেক সুবিধা দিচ্ছে, ইমেজ প্রসেসিংয়ের সুবিধা হচ্ছে। মানে একটা ফোনে দুটো প্রসেসর ইউজ করা হয়েছে, একটা খুবই পাওয়ারফুল প্রসেসর, তারপরও তাকে অ্যাসিস্ট করার জন্য আরেকটা V2 চিপ দেওয়া হয়েছে। কেন? কারণ iQOO কোম্পানি বরাবরই আমি দেখেছি এর আগেও যে তারা ফটোগ্রাফির ক্ষেত্রে একটু নজর দেয়। গেমিং ফোন বলে ছেড়ে দিলাম ফটোর দিকটা, ক্যামেরার ব্যাপারে নজরই দেবো না, এটা করে না। তো এখানে ক্যামেরা সেটআপ যেটা দেওয়া হয়েছে সেটাও বেশ ইন্টারেস্টিং। 50 মেগাপিক্সেলের মেন সেন্সার, সেটা স্যামসাংয়ের GN5 সেন্সার, আর সেই সেন্সারের সাথে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। তো সেক্ষেত্রে ছবির কোয়ালিটি যেটা, সেটা কিন্তু বেশ ভালো আসছে। বিশেষ করে 2x টেলিফটো জুম লেন্স থাকার ফলে এখানে যখন পোর্ট্রেট ছবি তুলছি আমরা, সেই 2x লেন্সটা কাজে লাগছে এবং লাগার ফলে ব্যাকগ্রাউন্ড খুব সুন্দর করে ব্লার হচ্ছে, কালার টালার খুব ভালো লাগছে দেখতে, এবং তার সাথে সাথে এজ ডিটেকশনও ভালো। ওভারঅল ডে লাইটে এই ক্যামেরা ভালো ছবি দেবে এটা আমরা জানতাম, কিন্তু নাইটেও ভালো ছবি দিয়েছে ওই V2 চিপের জন্য। এমনকি এই ফোন দিয়ে নাইটে 4K ভিডিও পর্যন্ত তোলা যায়। এছাড়া এই ফোনে আরেকটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে, যে লেন্সটা দিয়ে ছবি ঠিকঠাক তোলা গেছে। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স 8 মেগাপিক্সেল যেরকম হয় সেরকমই ছবি তোলা গেছে, ডিসেন্ট ছবি উঠেছে, খুব একটা খারাপ নয় অবশ্যই। এছাড়া 2x টেলিফটো জুম লেন্স রয়েছে একটা। এই 2x লেন্সটা অবশ্যই আমার সবসময় টেলিফটো জুম লেন্স পছন্দ, তবে হ্যাঁ, সেটা যদি 3x হতো আরও ভালো লাগতো। ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, সেলফি দু একটা তুলে রেখেছি, যে সেলফিও ঠিকঠাক। একটা গেমিং ফোন যখন ক্যামেরা সেটআপ এরম দিচ্ছে, তখন ডিসেন্ট যদি ছবি আসে তাতেই আমরা খুশি হয়ে যাই। তো এই ফোনটাতে কিন্তু ভালো ক্যামেরা দিয়েছে একটা গেমিং ফোনের বিচারে। বিশেষ করে দুটো জিনিস তো একদম ফ্ল্যাগশিপ লেভেলের, যে OIS বা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, সেটা সত্যি সত্যি কাজে লাগছে, কাজ করছে। আর দ্বিতীয়ত যে জিনিসটা, সেটা হচ্ছে এখানে 8K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যাচ্ছে, একটা ফ্ল্যাগশিপ ফোনে যেরকম হয়। iQOO ভিভোর আসলে একটা সাব ব্র্যান্ড, যেটা খুব ভালো ফোন বানাচ্ছে। 2022 সালে তারা প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছে, বিশেষ করে iQOO Neo 6, iQOO 9T এই ফোনগুলোর জন্য। এই ফোনটাই উদাহরণ হিসেবে দেখুন না, অন্যান্য ফোন যেখানে ব্যাক সাইডে গ্লাস থাকে, স্লিপ করে যায়, এই ফোনটা গ্রিপ পেতে কত সুবিধা হচ্ছে, এবং এত বড় ফোন অথচ ওয়ান হ্যান্ড ইউজ করা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না খুব একটা। এই ফোনটা দুটো ভেরিয়েন্টে আসছে, 8GB 256GB আর 16GB 256GB, মানে র্যাম একেবারে ডাবল হয়ে যায়। অনেকেই ভয় পান যে iQOO ফোন তো কিনে ফেলবো, সার্ভিস সেন্টার কোথায় আছে। দেখুন, এটা যেহেতু ভিভোর সাব ব্র্যান্ড, সেহেতু ভিভোর যে 650 খানা সার্ভিস সেন্টার গোটা ইন্ডিয়া জুড়ে রয়েছে, প্রত্যেকটাতে যেখানে খুশি যাবেন iQOO আপনি পেয়ে যাবেন সার্ভিস, ওখানে কোনো রকম সমস্যা হবে না। আর লাস্ট কার্ডে এখানে রয়েছে iQOO 11 5G অ্যামাজন স্পেশাল, অ্যামাজনে পাওয়া যাবে, এবং এটা পাওয়া যাবে 12ই জানুয়ারি থেকে। আর 12ই জানুয়ারি আর্লি অ্যাক্সেস হিসাবে প্রাইমারিতে আপনি পাবেন। তো তখন 50-51 হাজার রুপি মোটামুটি এই দামে, এরকম একটা এফেক্টিভ প্রাইসে আপনি বেস ভেরিয়েন্টটা পেয়ে যাবেন। তবে যারা আর্লি অ্যাক্সেসে পাবেন না, তাদেরও হতাশ হওয়ার খুব একটা কিছু নেই। তারপরও 13 তারিখে যে প্রথম সেল, সেখানেও বিভিন্ন অফার দিয়ে আপনি এফেক্টিভ প্রাইস যেটা হবে, সেটা মোটামুটি 52 থেকে 53 হাজার রুপির মধ্যে চলে আসবে বেস ভেরিয়েন্টটা। আর এর বাইরেও আর একটা কিছু অফার থাকছে, যেখানে 39,999-তে এই ফোনটা পাওয়া যেতে পারে। কি করে কি অফার, সেসব বিস্তারিত জানার জন্য ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে অবশ্যই গিয়ে একবার চেক করে নেবেন। এই ফোনটা যদি 39,000 এফেক্টিভ প্রাইসও হয়, সব কিছু করে, আমি জানি না কিভাবে সম্ভব সেটা আপনি অবশ্যই চেক করে নেবেন, তাহলে দুর্ধর্ষ ব্যাপার হয়। তো কনক্লুশন পার্টে চলে আসে যে এই ফোনটা কেমন লাগলো বলার কি অপেক্ষা রাখে। এটা হার্ডওয়্যারের পাহাড়, যা হার্ডওয়্যার যেখানে ছিল সব কিছু দিয়ে দিয়েছে, একদম চুটিয়ে গেম প্লে করা যাবে এমন একটা ফোন, যে ফোনটা হাতে নিয়েও মনে হচ্ছে যে একটা ভালো ফোন ধরেছি, প্রিমিয়াম ফোন। আর iQOO বরাবরই প্রাইসিংয়ের উপর খেলে যায়, মানে অন্যান্য কোম্পানি যা হার্ডওয়্যার দিয়ে যা দাম দেয়, iQOO একটু দাম কম রাখে। তো এখানেও সেটাই হবে আশা করছি। আমি যদিও এখনো এক্স্যাক্টলি জানি না কত দামে ইন্ডিয়াতে লঞ্চ হবে, তবে যাই হোক না কেন, আশা করছি iQOO খুব অ্যাগ্রেসিভ দামই রাখবে। সব মিলিয়ে iQOOর এখনও অবধি বেশিরভাগ ফোনই আমার খুবই পছন্দ হয়েছে, এই ফোনটাও খুবই পছন্দ হলো। আপনারা যদি এই ফোনটা কিনতে চান একটা গেমিং ফোন হিসাবে এই বাজেটে, আমি বলবো হ্যাঁ, অবশ্যই রেকমেন্ডেড। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।